নমস্কার, স্মল প্ল্যানেটের আর একটা পর্বে আপনাদের স্বাগত। আজ আমি বিশ্বনাথ আপনাদের নিয়ে যাব মালয়েশিয়ার এক ছোট্ট কিন্তু অসাধারণ শহরে, যেটা একসময় দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম ঐতিহাসিক শহর ছিল আর আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্র ছিল। থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন এটার নাম মালাক্কা বা মালাক্কা সিটি। 2008 সালে ইউনেস্কো মালাক্কাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে মান্যতা দেন। 1511 সালে পর্তুগাল মালাক্কা দখল করে আর 1641 সালে ডাচরা এর নিয়ন্ত্রণ গ্রহণ করে। তারপর 1824 সালে ব্রিটিশরা এখানে আসেন, তবে সবশেষে 1957 সালে মালয়েশিয়া স্বাধীনতার পথে এগিয়ে যায়। তবে মালাক্কার প্রতিটা ইঁটে এই সমস্ত দেশের সংস্কৃতি এবং তাদের আচার ব্যবহারের ছাপ স্পষ্ট। আর এটাই মালাক্কার সবচেয়ে দেখার জিনিস, এতগুলো সংস্কৃতির ধারক ও বাহক হয়েও মালাক্কা কত উন্নতি করেছে। আমি এখন এসেছি কুয়ালালামপুরের বিখ্যাত বার্সিপাদু সেলানাস বাস স্ট্যান্ডে। বিশাল বাস স্ট্যান্ড, দেখে মনে হয় বোধহয় এয়ারপোর্টও এখানে। আর এই বাস ধরে চলে যাব 2.5 ঘন্টার সফরে মালাক্কায়, আর ওখানে গিয়ে আপনাদের দেখাবো মালাক্কা শহরের বৈচিত্র্যপূর্ণ ছবিগুলো। গুড মর্নিং মালাক্কা। আমার মালাক্কা ট্যুর শুরু হচ্ছে আমার হোটেল জিনস্যাং ডেভেলপমেন্ট 1936। আর এই পাড়াটা ভারী সুন্দর। সামনেই রয়েছে জংকার ওয়াক, এখানকার বিখ্যাত। ঠিক উল্টো দিকেই দেখতে পাচ্ছি একটা চাইনিজ টেম্পু, ওটা আছে ছোট্ট টেম্পু। এই স্ট্রিটটাকে এখন খুব নিরীহ মনে হচ্ছে। রাত্রিবেলা এই জংকার ওয়াকে প্রচুর ট্যুরিস্ট আসেন। এখানে নাইট মার্কেটও আছে একটা। মালাক্কা কারণ দীর্ঘ সংস্কৃতি আছে, 500 বছরের শহর, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, প্রচুর ওল্ড ডে টেস্ট, মানে পুরোনো দিনের টেস্ট এখানে সমস্ত রয়েছে। সব ধর্ম, সব বর্ণেরই একদম পিসফুল কোএক্সিস্টেন্স বলতে পারেন। প্রচুর ক্যাফে, রাত্রে এগুলো সব জ্বলে উঠবে। প্রত্যেকটা রেস্টুরেন্ট পুরনো বাড়ি নিয়ে তৈরি, ছোটো করে সব জায়গায় একটু সাজানো গোজানো রয়েছে। দেখুন কফি হাউসের কাছে লাইন দেখুন। এখানে একটা প্রিয় খাদ্য হচ্ছে চিকেন রাইস বল। ওই ভাতগুলোকে গোলা গোলা করা আছে, কাটি করে তুলবে আর খাবে। এটা হলো সমোসা কফি টিয়াম। বলেছিলাম কফি হচ্ছে মালাই ওয়ার্ড আর টিয়াম হচ্ছে চাইনিজ ওয়ার্ড। অলিগলি চলেছে সব পুরনো বাড়ি, এদিকেও তাই পুরনোই রেখেছে যাতে একটা ওল্ড লুক আসে। নিশ্চয়ই গভর্নমেন্টের কোনো ইয়ে রয়েছে এখানে। এই যে সমোসা, এই সমোসার কথাটা খুব বিখ্যাত এখানকার। পর্তুগিজরাও রাইস ইটার ছিলেন। বানহেং, এটা চাইনিজ দোকান, সিন্স 1997। খুব বেশি না হলো, বিল্ডিংটা ভারী সুন্দর। ব্রেড শপ। এসে গেছি জংকার ওয়াক। সাইকেল রিক্সা, এটা ট্রাইসা বলে, ওরা রিক্সা বলে না। 3 জন চড়ে বলে। দুদিকেই এই ধরনের রাস্তা আর এটাই দেখবার মতো। আর এটার জন্যই সবাই আসেন। একটা ফাউন্টেনও আছে, হার্ড রক ক্যাফেও আছে। সেঙ্গুই মালাক্কা রাত্রিরে প্রচুর আলো টালো দিয়ে সাজানো হয়। দেখাবো রাত্রিরের ছবি। বোটিংও হয় এখানটা, দেখতে পাবেন বান্দারায়া মেলাকা সব জায়গায়। বান্দারায়া কথাটা খুব দেখতে পাবেন। বান্দারায়া মানে হচ্ছে পোর্ট।
এখানে এটা একটা খাঁড়ি বলতে পারে। স্ট্যাড হাউস বানানটা একটু অন্যরকম, কিন্তু আসলে এটা সিটি হল। সুন্দর ডাচেদের বিখ্যাত জিনিস হচ্ছে তাদের গরু, আর উইন্ড মিলও রয়েছে একটা। টাইম মেশিনে করে চলে এসেছি 500 বছরের পুরনো শহর মালাক্কা। একদম সেই ইটের দেওয়াল, কাঠের খিড়কি দেওয়া জানলা, আর সেই পুরনো চার্চ, 1753 সালের চার্চ। 1500 সাল নাগাদ, 1511-তে ওনারা তৈরি করেছিলেন এখানে একটা পর্তুগিজ সেটেলমেন্ট। যাব ওটা ফামোসা বলে একটা ধ্বংসস্তূপ আছে। সভ্যতার মালয়েশিয়ার মধ্যে এক টুকরো ইউরোপ। ছোট্ট শহর মালাক্কা, এটা মালয়েশিয়ার পশ্চিম উপকূলে অবস্থিত। ন্যাচারালি 3-3টে ইউরোপীয় সভ্যতার ছায়া যেখানে পড়েছে, এবং এই ছায়াটাকে ওরা ধরে রেখেছে। এন্ট্রান্স টু দ্য চার্চ। ছোট্ট চার্চ, খুব সুন্দর করে সাজানো, বহু পুরনো চার্চ, 250 বছরেরও বেশি। এসি লাগানো রয়েছে। চার্চ দেখা হলো সকালবেলা, টেম্পল আর চার্চ দেখা হলো। পুরো জায়গাটার মধ্যে বেশ একটা স্বাচ্ছন্দ্য, একটা অ্যাম্বিয়েন্স, একটা ক্রিয়েট করা আছে। এইটার নাম রেড স্কোয়ার। আপনি যদি পর্তুগালে যান বা আমাদের ম্যাকাওতে যান, যেখানে যাবেন পর্তুগিজ কলোনি, এই ধরনের একটা স্কোয়ার, এবং এটার নাম রেড স্কোয়ার। যদিও এটা ডাচেরা পরে এটার রং করেছে, তারপরে ব্রিটিশরাও এসছে। সাইকেল রিক্সা চড়ে ঘুরে বেড়ানো যায়। একটু কস্টলি এরিয়া। আচ্ছা, এখানে মোটামুটি 500 টাকার নিচে কেউ কোনো কথা বলে না। মানুষজন খুব মজায় রয়েছেন। এরকম একটা জায়গায় এলে সবাইকারই মন ভালো হয়ে যায়। আরও একটা চার্চ। অ্যাকচুয়ালি মানুষজনকে ধর্মের যদি একটু আশ্বাস দেওয়া যায়, তবে মানুষজন তাড়াতাড়ি বশ্যতা স্বীকার করেন। এই জায়গাটাকে বলা হয় চার্চ হিল। শহরের মধ্যেখানে একটু হিলি এরিয়া আছে, আর ওর নিচেই চার্চ, আর ওপরেও একটা চার্চ আছে। মাঝে মাঝে একটু চেয়ার বেঞ্চ রাখা আছে, সুন্দর করে সাজানো। তো এই জায়গাটা পুরো ওই স্টড হ্যাস যেটা বলছিলাম কমপ্লেক্সের মধ্যেই পড়ে। 1650 সালে এই স্টড হ্যাস বানানো হয়। তো এরা সব একটু ওপরের দিকে করে, তার কারণ হচ্ছে নজরদারি করার জন্যে। যারাই কলোনি তৈরি করেন, তাদের ফোর্টটা তৈরি করেন একটা হিলের ওপরে। এখানে একটা হিলক পাওয়া গেছে, সেই হিলকের জন্যে এটা একটু ওপরে করা আছে। আর দেখতে পাচ্ছেন ওই যে দূরে দেখা যাচ্ছে খাঁড়ি, যেটা এখানকার বিউটি। ওই দূরে জনকার রোড, ত্রিভুজাকার ছাদগুলো। এখানে তো বরফ পড়ে না, ত্রিভুজাকার ছাদের দরকার হয় না। আর তার পাশেই দেখছেন একটা ভিউইং টাওয়ার আছে। ওই টাওয়ার থেকে আরেকটু সমুদ্রের ভিউটা ভালো পাওয়া যায়। এখানে ফামোসাও ছিল, মানে পর্তুগিজদেরও চার্চ ছিল। এই যে এইটা। আবার মালাক্কা সুলতানেরদেরও প্যালেস মিউজিয়াম ছিল। এরকম পর্তুগিজরা একটু আগে এসেছিল বলে ওদের সমস্ত কীর্তিগুলো বেশিরভাগ দেশেই যায় যেখানে পর্তুগিজরা এসেছিল। আমাদের গোয়াতেও এসেছিল ওরা। তো এইরকম ছোটো ছোটো পুরনো শহরগুলোকে আমার মনে হয় বাঁচিয়ে রাখা উচিত। ওগুলোকে কমার্শিয়াল শহর না করাই ভালো। ভারী সুন্দর ব্যবস্থা, একদিক দিয়ে নামা, একদিক দিয়ে ওঠা। ভালো। এই জায়গাটাকে নৌকার জোন করে রেখেছে। কোনো ফি নেই, নাম রেজিস্টার করতে হবে। এটা হলো ইয়ার অফ দ্য স্নেক হার্ড রক ক্যাফে। তার পাশেই রয়েছে এ ধরনের রিক্সা। হিস্টোরিক সিটি অফ মালাক্কা। এটা হলো রেড স্কোয়ার।
আবার এসে গেছি রেড স্কোয়ারে। আজকে 1 জানুয়ারি। 1 জানুয়ারি সব জায়গায় ভিড়, তবে রিভার ক্রুজে বাম্পার ভিড়। প্রায় 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেল লাইন দিতে, এখনো প্রচুর লম্বা। তো শুরু হয়ে গেল মালাক্কা বোট ক্রুজ। মালাক্কা হচ্ছে একটা স্ট্রেট, যেটাকে আমরা বলি খাঁড়ি, কিন্তু খাঁড়িটা বিরাট বড়, সেই জন্যে সমুদ্রটাকে একটু দূরে মনে হবে। আর যেটা এখানকার বিউটি সেটা হচ্ছে যে পুরো জায়গাটা ওল্ড টাউন। এইসব জায়গাতে বেস করেছেন, যেরকম ডাচ স্কোয়ার। এটা ব্রিটিশরাও এখানে এসছেন, পর্তুগিজরাও এসছেন, বিভিন্ন ফরেন কান্ট্রির এখানে কলোনি ছিল দীর্ঘ সময় ধরে। 500 বছরের ইতিহাস, বিভিন্ন কালচার ইনফিউশন হয়েছে। এখানকার পোশাক আশাক, খাওয়া দাওয়া, এখানকার শিল্পকলা, স্থাপত্য, সব কিছুর মধ্যে এই বিদেশিদের যারা এসছিলেন তাদের ছাপ রয়ে গেছে। তো এখানে একটা মজা হচ্ছে, রাত্রিরের দিকটা একটু ফাঁকা থাকে, চাঁদ উঠেছে, নীল আকাশ, আর সারাদিন মেঘলা থাকে। ব্যাপারটা বুঝতে পারলাম না ঈশ্বরের কি বিচার। যাই হোক, প্রকৃতি নিয়ে কোনো কথা বলার নেই। এটাকে মালাক্কা রিভারই বলা হয়। সব মিলিয়ে বলতে পারেন যে এই 1100 টাকার টিকিট কেটে ঘন্টাখানেক বোট রাইড করা, বাইরের দেশে এলে এগুলো দরকার লাগে। এইটা দেখছি রিয়ালতোর মতো একটা ব্রিজ। ন্যাচারালি অবশ্য ইটালিয়ানরা এখানে এসেছিলেন কিনা জানি না, তবে ভেনিস একটা জায়গা যার নকল করা যেতেই পারে। ড্রাইভার সাহেব পেছনে বসে আছেন, আমি জানি না সামনের দিকে তাকানোর দরকার হয় না কিনা, তবে দেখা যাচ্ছে মোটামুটি। তবে জলে ভালোই স্রোত আছে, বিরাট বড় বড় হোটেলও রয়েছে। বোটে ওঠার সময় সবাইকারই ফটো নেওয়া হয়েছিল, এখন ওগুলো বিক্রি করা হচ্ছে। 1500 টাকা করে এক একটা। দেখুন কিরম বিজনেস। একটু বোটে চড়লাম, 1200 টাকা 1100 টাকা দিয়ে বোটে উঠলাম, তাতেও বলো না ওটা ছবি দিও। এখন এগুলোকে যদি আপনারা বলেন যে এটা ট্যুরিস্ট ট্র্যাপ, তাহলে কিছু বলার থাকবে না, কারণ এইগুলো তো হতেই পারে। এই দেখুন, এইটা আর একটা ট্যুরিস্ট ট্র্যাপ, সুন্দর করে সাজিয়ে এক চক্কর ঘুরিয়ে দেবে। এখন কত নেবে দেখি। টিপিক্যাল সেই পর্তুগিজদের বোট, এই বোটে করেই ওরা এসেছিল সব, এখনো সাজিয়ে রাখা আছে। রাস্তার মধ্যে ফুড কোর্ট বসে গেছে, বাবা দুদিকেই লম্বা, এদিকেও লম্বা আছে। সিম্পলি একটা কি, এটাকে বলা হয় কি। হ্যালো, টিপিক্যাল থাইল্যান্ডে যেটা আমরা পাই সেম জিনিস। ও থাই, এটা থাই মিল্ক টি, থাই গ্রিন টি, আইস লেমন টি। A burger with 10 ringgit off? Tastes like a shock deal. আইসক্রিম গোরিং, আইসক্রিম গোরিং ব্যাপারটা কি? কত রকম দেশের কত রকম কালচার, তাদের গান, তাদের ছবি আঁকা। রিক্সা দেখলেই উঠে পড়া, এখনো উঠে পড়েছি, আর ছবিও তোলা হচ্ছে। আমার একটা ছোটবেলাকার স্বভাব এখনো, সব রকম জিনিসে একটুখানি আনন্দ নেওয়া, বুঝতে পারছি।
এটা চড়ার আমার বয়স নেই, তবুও চড়ে পড়েছি, এক চক্কর মেরে চলে যাব। পুরো জায়গাটাই ঐতিহাসিক সমস্ত বিল্ডিংয়ে ভর্তি। পুরো হিস্টোরিক সিটিটার একটু ঘুরিয়ে দেখায়। এটা হচ্ছে পর্তুগিজ সেটেলমেন্টের একটা ধ্বংসাবশেষ। পর্তুগিজরা এখানে 1511-তে এসেছিলেন। আমি জানি না এটা 1511-র কামান না পরের কামান। পর্তুগিজদের যেখানেই যাবেন, আপনি লিসবনেই যান, পোর্তোতে যান, যেখানেই যাবেন এইরকম একটা কারুকার্য করা স্কোয়ার দেখতে পাবেন। ও এটা ইন্ডিপেন্ডেন্স মেমোরিয়াল, মালাক্কার স্বাধীনতার সময় এটাকে করা হয়। এটা চার্চের ওপরে উঠে যায়, সকালবেলা ওপরে উঠেছিলাম। বেশ আলোর মেলা, এই জন্যে আমার মালাক্কা জায়গাটাকে খুব ভালো লাগে। ট্যুরিস্ট এরিয়া, যতটা সুন্দরভাবে সাজানো যায় এরা সাজিয়ে রেখেছে। আমার রিক্সা ড্রাইভার খুব আমাকে অনেক হিস্ট্রি গল্প বললো আমরা সবাই হিন্দুই ছিলাম। তারপরে আমাদের অ্যাকচুয়ালি হিন্দু ছিলাম বললে আমাদের কোনো রিলিজিয়ান ছিল না। ইসলাম আসার পর আমরা সবাই ইসলামে ঢুকে পড়ি। আমাকে বললো যে এখানকার সবচেয়ে বিখ্যাত খাবার হচ্ছে ক্লে পট। চলো ভাই ক্লে পটেই যাই। এসে পৌঁছেছি আমাদের রিক্সাওয়ালার সাজেস্ট করা ক্লে পট। 1 yes, clay pot restaurant. So you say Assam is Assam is sour, Oh. Ladakh is spicy. So it's called, okay, or spicy sour. spicy sour. Do you have vegetable option, veg or egg or like that? Yeah, we also have. Okay. Let me check the menu and then I'm. Sure. This is the clay pot. Oh, this is the clay pot. তো এসে গেছে ক্লে পট। চিকেন রাইস বলতে পারেন বা যাই না, আমি যেটা জানি আর কি ক্লে পট রাইস সম্বন্ধে, এটা মিলছে না। এই চিকেনটাকে একটু ক্রাঞ্চি করার একটা খুব বড় জরুরি নয়, রাইসটাকে ক্রাঞ্চি করা বেশি জরুরি ছিল। এখানে চিকেন আছে, একটা ডিম আছে, ঢেঁড়স আছে, আর এখানটায় সব ভেজিটেবলস রয়েছে, আপনার সাম্বাল রয়েছে, সাম্বালের মধ্যে একটু মাছ থাকে। আচ্ছা, এই ডিমটা দিয়েছে খোসা সমেত, এটা বোধহয় স্কুপ আউট করতে হবে দিয়ে। তো যাই হোক, তবে সেটা গোল্ডেন ইয়েলো একটা, এটাই ভাল লেগেছে। এটা যেটা ভাবছিলাম সল্টেড এগ, ক্যাবেজ ফ্রাই, মাদাপুরটা এই গার্লিক দিয়ে কারি আগে নিই। এটা খেতে পারবো না পুরো, এটা নষ্ট হবে। এটা হলো ছবি তোলার খাওয়া। স্পাইসি আছে, একটু টক ব্যাপার আছে। আসাম পেডাল মানে বোঝা গেল। রাইসটার মধ্যে একটু স্মোকি ফ্লেভার আছে, আর ওই একটু কিচকিচে ভাবটাও আছে। মানে রাইসটা ওরা ক্লেপটেই বানিয়েছে, আলাদা করে দিয়েছে। এনিওয়ে, এটাকে খুব বেশি নম্বর দিতে পারছি না, কিন্তু একজন আপনি যদি চিকেন কারি আর রাইস ভেবে খান তাহলে ফাইন। এটার দাম হচ্ছে সাকুল্যে 350 টাকা, কিন্তু মনে হচ্ছে অর্ধেকও শেষ করতে পারলাম না। এই হচ্ছে ওল্ড টাউনের শুরু, জঙ্কার ওয়াক। চলে গেল মালাক্কা শহর, মানে নতুন শহর। এখানে বডি বিল্ডিংয়ের একটা বেশ ব্যাপার রয়েছে, চারিদিকেই দেখছি বডি বিল্ডারদের ছবি। ওয়ারিসান দুনিয়া ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, সব পুরনো বিল্ডিং নতুন করে বিল্ড আপ করা হয়েছে। এটা বন্ধই আছে মনে হচ্ছে। যে কোনো দেশে এলে আমার মনে হয় শপিং মলটা একটু ঘোরা উচিত। এটা আমার হোটেল থেকে 1.5 কিলোমিটার মতো, এটা শহরের মধ্যে। মালাক্কা একটু শহরও খুব খারাপ না, বলা যায় যে বর্তমান শহর। শপিং মল দেখেই বুঝতে পারছেন, কিন্তু লম্বায় বড় না হলেও চওড়ায় বিশাল। এইখান থেকে লম্বা চলে গেছে ওইদিকে, এদিক দিয়েও দেখছি
লম্বা চলে গেছে ওইদিকে। সবই আছে, ভিক্টোরিয়া সিক্রেট, জিওরদানো, যতগুলো ব্র্যান্ড আছে সব আছে এখানে। আমি দেখছিলাম 5-6টা এরকম বড় বড় শপিং মল আছে। তো যাই হোক, শপিং মলে কোনো শপিং লিস্ট আমার থাকে না, ছবি তোলার জন্যেই শপিং মলে আসা হয়। তবে এখানে যদি লাঞ্চ পাওয়া যায় ভালো, লাঞ্চ করতে পারি বা হালকা ফুলকা কিছু খেতে পারি। পুরোপুরি মালয়েশিয়ান খাবার, কলা পাতায় ভাজা আছে, স্যালাড আছে, রাইস আছে, দেখছেন সব কিছুই পাওয়া যায়। তবে আমি এটা ভেজ কলা পাতা নিয়েছি, 300 টাকা দাম আমাদের ইয়েতে। দেখা যাক কী কী আসছে। ফিশ কারি, ওকে, দিস ওয়ান, ওকে, ওকে ওকে, থ্যাংক ইউ। একটু কারিও দিয়ে গেছে, পেট চুক্তি খাবার, যত খুশি খাওয়া যাবে। এটা পেঁয়াজি টাইপের ভাজি, এটা একটা তরকারি কুমড়ো টুমড়ো দিয়ে, আর এর মধ্যে ডালও আছে, সব আছে, চাইলে আরও দেবে। এটা ডাল খেয়ে দেখলাম সাম্বার বলে না, ডালই বলে। এনিওয়ে, এক সময় এদের নিশ্চয়ই ইন্ডিয়ান কালচার ছিল। বানানা ব্রো মানে হচ্ছে কলা পাতা, কলা পাতার লাঞ্চ। অ্যাকচুয়ালি এটা পর্তুগালে বলে পাস্তেই দিন আতা। এটা একটু গরম হয়, ইটস নট হট, Not very hot. ওকে, ওয়ার্ম, ওকে ওকে, ওয়ার্ম, ওকে। পাস্তেই দিন আতা, এটা পর্তুগালে গিয়ে খেয়েছিলাম, বিভিন্ন মাকাওতে গিয়ে খেয়েছিলাম, এবার এখানেও পেলাম। এটা লিসবনের মতো এক্সপেক্ট করা উচিত নয়। এনিওয়ে, এটা যে বানাচ্ছে পর্তুগিজ কালচারটাকে ধরে রেখেছে। লিসবনে যেরকম লোকে লাইন দিয়ে এই পাস্তে দিন আতা খায়। তো আমি এসছি এখানকার একটা মিউজিয়াম বলতে পারেন, হেরিটেজ বিল্ডিং বলতে পারেন। তো এই বিল্ডিংটার নাম হচ্ছে বাবা অ্যান্ড নাইওনিয়া। বাবা মানে মেন, আর নাইওনিয়া মিন্স হচ্ছে লেডি। এদিকে রয়েছে বাবা আর এদিকে রয়েছে লেডি। 3 রকম লোকের সংস্থান ছিল ধরুন 1700 দশকে। এখানে শুধু মালয়রা ছিল, যাদের পেরানাকান বলা হয়। আর তারপরে চায়না থেকে আসে যারা, তাদের বলা হয় পেরানাকান, বাবা নাইওনিয়া। আর ইন্ডিয়া থেকে যারা আসে তাদের বলা হয় পেরানাকান চিট্টি। তো এই 3 ধরনের লোকেরাই এখানে মেন আধিপত্য বিস্তার করেছিল। এক তো মালয়রা ছিল, আর মালয়দের সঙ্গে ইন্ডিয়ান এবং চাইনিজরা এসেছিল। তো চাইনিজরা বেশি ইনফ্লুয়েন্সিয়াল ছিল এখানে। বিভিন্ন কাঠের কাজ, কাঠের উপরে এই যে জালির কাজ, ভারী সুন্দর। আমরা জানি যে যেরকম ওদের ওয়াল হ্যাঙ্গিং খুব বিখ্যাত, এগুলো চায়না, জাপান, কোরিয়া 3টে অঞ্চলেই খুব ইয়ে ছিল। কাঠের চেয়ারও ভারী সুন্দরভাবে ইয়ে করা, কাঁচের ওপরও ইচিং করা আছে বিভিন্ন রকমের। টাইপরাইটার পুরোনো দিনের, এটা ব্রিটিশরা এনেছিল। প্রত্যেকটি কর্নার একদম পারফেক্টলি সাজানো। চাইনিজদের খাদ্যর একটা ব্যাপার, ওরা একটা আমাকে লিফলেটও দিয়েছে, বাবা নাইওনিয়া। পুরোনো দিনের চৌবাচ্চা, বাথটাব, কিচেনটাও বেশ বড়, এবং কিচেন ইউটেন্সিল যার মধ্যে আজকের দিনের চিমনি কনসেপ্টও ছিল। স্টিমার, এটা স্টিমার, এটা ওদের ইয়ে করার জন্য লাগে। এটা হলো ওদের ডাম্পলিং তৈরি করার জন্য লাগে, মানে আমরা যেটাকে মোমো বলি। সব কিছুর মধ্যেই একটা সংস্কৃতির ছাপ রয়েছে। এটা মনে হচ্ছে ইস্ত্রি করার আয়রন। হ্যাঁ, মন্দিরও আছে একটা ছোট্ট, উপাসনার জায়গা। সানলাইট একদম আমাদের বাড়ির উঠোনের মতন, ন্যাচারাল ফিল রাখা হয়েছে। এটাই বেডরুম হবে। ড্রেসিং রুম টুম করা রয়েছে, ঘন্টা, ও আচ্ছা, পুজো টুজো করার জন্য বা কাউকে ডাকার জন্য কলিং বেল ওটা। এইটা বেডরুম পাওয়া গেছে। জানি না, একটা সুটকেস, এটা করে ভর্তি করে মালটাল নিয়ে যেতে মনে হচ্ছে। ওইদিকে খুলে যাবে,
গেলুয়ার এক্সিট। তারপরে অবশেষে কিছু যদি কেনাকাটার করতে হয় তার জন্য আসল কথা হচ্ছে যে অনেক জিনিস করার আছে এখানে, যদি কারোর ইচ্ছে থাকে বা ইফ ইউ ওয়ান্ট টু ডিগ ডিপার, পুরনো জিনিসটাকে বিক্রি করা ইউরোপিয়ানরা পেরেছে। তো এইটা হচ্ছে নাম বাবা অ্যান্ড নাইওনিয়া হেরিটেজ মিউজিয়াম। পুরো জায়গাটাই হেরিটেজ বলতে পারেন, ইউনেস্কো হেরিটেজ সাইটের মান্যতাও আছে। এক একটা বাড়ি এক এক রকম। আমি জানি না আপনাদের কীরকম লাগে এরকম পুরনো শহর ঘুরতে, আমার ব্যাপক লাগে। প্রত্যেকটা জায়গাতে কিছু না কিছু, দেখুন পুরনো দেওয়ালের রং সব কিছু অটুট রাখা হয়েছে, আর তার মধ্যে বিভিন্ন খাওয়া দাওয়া। এই যে এই নাইওনিয়াদের আবার একটা নাসি লেমাক আছে, আমরা যেটা মালায়দের নাসি লেমাক খাই, নাইওনিয়াদেরও একটা আছে। তার মধ্যে একটু চিকেনটা বড় করে ভাজা আছে, একটা কারি ফারি আছে। নদীর ধারের খুব সুন্দর, আবহাওয়া খুব ভালো। আজকে আকাশে রোদ বেশি নেই, তাই ভাবলাম একটু রিভার ওয়াক করা যাক। শুধু ফরেন ট্যুরিস্ট বলবো না, লোকাল ট্যুরিস্টও প্রচুর আছে। প্রচুর মালয়েশিয়ানদের দেখছি ঘুরে বেড়াচ্ছে। এই রিভার ওয়াকটা বেশ বড়, প্রচুর লম্বা। পুরনো বাড়ির সঙ্গে সঙ্গে কিছু নতুন বাড়িও তৈরি হয়েছে, মানে ওপেন এয়ার মালিশ চলছে। নদীর দুধারেই রিভার ওয়াক করার জায়গা আছে। প্রমাণেরটা ভারী সুন্দরভাবে বাঁধানো, কোথাও কাঠ দিয়ে কোথাও পাথর দিয়ে এটাকে বাঁধানো রয়েছে। এই ডাক ট্যুর ব্যাপারটা খুব পপুলার সিঙ্গাপুরে। এই গাড়িটা জলেও চলে আবার প্লেনেও চলে, তো এরা নিশ্চয়ই প্লেন এবং জল দুটোতে নিয়ে যাবে। আর এই জায়গাটা দেখছেন যে কালারফুল বিল্ডিং, এইগুলো আপনি যদি কোপেনহেগেনে যান দেখতে পাবেন। নাইহ্যাম বলে পাওয়া গেছে সেই পর্তুগিজ শিপটাকে, কত বছরের পুরনো জানি না। যাই হোক, এটাকে রংচং করে ঠিকঠাক রেখেছে, এটা একটা ক্রেডিট দিতেই হবে ওদের। এটা একটা মিউজিয়াম, সামুদেরা মিউজিয়াম। পুরোপুরি মিউজিয়ামের আকার দেওয়া হয়েছে। কত রকমের বোট এখানে এসেছিল, অনেক দিন ধরে আসছে। ডাচেরা এসছে, পর্তুগিজরা এসছে, ব্রিটিশরা অবশ্য মেনল্যান্ড দিয়ে এসছে। অডিওভিজুয়াল রয়েছে। এই জন্য আমার ভালো লেগেছে এদের ইউরোপিয়ান স্ট্রাকচারটা, আমার খুব ভালো লেগেছে। কেন এটাকে লিটল ইউরোপ বলা হয় এখন বুঝতে পারছি। স্লেভ যাদের এরা কাজে লাগাতো, ভেরি বিউটিফুলি ডান। এই সমস্ত লোহার সিন্দুক, এইসবে মালপত্র ভরে ভরে ওরা নিয়ে যেত দেশে। অনেক স্লেভ দরকার এইসব ওঠানামা করার জন্য। ক্যাপ্টেনের রুম, দেখি কি আছে। জাস্ট এই টেলিস্কোপগুলো রাখা রয়েছে, 500 বছর আগেকার ব্যাপার। ন্যাচারালি এর চেয়ে বেশি যন্ত্রপাতি এক্সপেক্ট করা উচিত নয়। আর মেদান সামুদেরা, তার মানে সমুদ্রের পাশে যে ময়দান স্কোয়ার। সূর্য অস্ত যেতে দেরি আছে, তাহলে এখান থেকে একটা সানসেট ভিউ। তবে দিগন্তে মেঘ আছে। এখন একটুখানি টুকরো ছিল, কোনো সময় পেয়েছিল ওরা ভাঙা নৌকোর, সেটাকে কি সুন্দর কাজে লাগিয়েছে। এক কথায় বলা যাবে যে ঘ্যামা ব্যাপার একটা। আর একটু ছোট্ট পার্ট আছে,
এটা মনে হচ্ছে কোনো লাইট অ্যান্ড সাউন্ডের ব্যাপার আছে। আচ্ছা আচ্ছা, ছবির ব্যাপার আছে এটা। নো এন্ট্রি দোতলায়। না, এটার সঙ্গে এদের যে একটা মাছ ধরার ব্যাপার আছে, এদের যে জেলেদের একটা সংস্কৃতি আছে, সেটাকে ওরা ঢুকিয়েছে। এখানকার বন্দর খুব বিখ্যাত, আর একটু দূরেই আছে মালাক্কা বন্দর, কারণ এদের স্ট্রেটটা খুব বড়। স্ট্রেট বড় হলে বড় বড় জাহাজ ঢোকার খুব সুবিধা হয়। আর ওইটা দেখেই এরা এসছেন। সমুদ্রের তরিও রয়েছে, সে ওকে না প্রবলেম। একটা জিনিস বোঝা যাচ্ছে, এখানকার কাস্টমস ডিপার্টমেন্ট বা মেরিন ডিপার্টমেন্ট খুব সজাগ, সেই জন্য কাস্টমসেরও আলাদা একটা মিউজিয়াম আছে। এটা হলো হপ অ্যান্ড হপ অফ ক্রুজার, মানে এইটা ধরে আপনি যে কোনো জায়গায় নামতে পারবেন। এদের শুক্রবারে নাইট মার্কেট হয়। নাইট মার্কেট মোটামুটি চালু হয়ে গেছে, বিভিন্ন খাওয়া দাওয়া কেনাকাটা। RM1, বাহ, মেঘ আছে, তবে বৃষ্টি হওয়ার মতো মনে হচ্ছে না আজকে। এদের একটা ফ্রুট স্যালাড খুব বিখ্যাত, এই সব কিছু দিয়ে এর মধ্যে একটু মিষ্টি আর ইয়ে দিয়ে, ফলের টুকরো দিয়ে এটা বানানো হয়। জংকারওয়াকে নাইট মার্কেট শুরু হয়ে গেছে, তবে ওপরে লাল আলোগুলো এখনো জ্বলেনি, কিন্তু লোকের খাওয়া দাওয়া চালু হয়ে গেছে। আর এই তবে একটা কথা বলতে হবে, এই জংকার ওয়াক বা এই জংকার স্ট্রিট নাইট মার্কেট, এটা কিন্তু মালাক্কার 1 নম্বর অ্যাট্রাকশন। আমি গতকাল বৃহস্পতিবার ছিল এসে পৌঁছেছিলাম, যদিও 1 জানুয়ারি, কিন্তু কোনো ভিড় ছিল না। কিন্তু আজ শুক্রবার, আজকে প্রচুর ভিড়। আর মালাক্কাতে যারাই আসেন তারা চেষ্টা করেন এই উইকেন্ডে আসার জন্যে। উইকেন্ডে এলে এই নাইট মার্কেটটা আপনি দেখতে পাবেন শুক্র, শনি আর রবিবার। তো আমি আপনাদের সাজেস্ট করব, যদি মালাক্কায় আসেন অবশ্যই উইকেন্ডে আসবেন আর এই জংকার ওয়াকের নাইট মার্কেটের আনন্দটা নেবেন। আর এই ইনফরমেশনটা দিয়ে এবারের পর্ব শেষ করব। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্ট দেবেন, আর যদি শেয়ার বা সাবস্ক্রাইব করেন তাহলে আমরা খুবই আনন্দিত হব। আর প্রত্যেক সপ্তাহে এরম একটা ভিডিও আপনাদের কাছে হাজির করব। হ্যাপি ট্রাভেলিং।